হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ প্রাপ্তি। সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে বেলা 11টা। আজকে ভিডিওটা 11টার থেকে শুরু করলাম। আর অনেক কিছু হয়েছে, কিন্তু সেগুলো শেয়ার করার মতন কন্ডিশন আর ক্যামেরা সেট করার মতন সময়ই থাকে না, তাই তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিওই দিতে পারি না। যাই হোক, দুদিন ধরে রাতে একদমই ঘুম নেই। একদিন তো পেটে ব্যথার জন্য সারা রাত্রি ঘুম নেই, আর কালকে সোনামা ঘুমোতে যাচ্ছিল না, খুব কান্নাকাটি করেছে। আর শরীর এত ক্লান্ত, একেই সারা রাত্রি ঘুম হয়নি, পেটে ব্যথায় কষ্ট করেছি। তারপরে সারাটা দিন ধরে জার্নি করেছে, একবার ডাক্তার কাছে যাওয়া, একবার রিপোর্ট করতে যাওয়া, এই সেই এগুলো করে করে তো দুদিন ধরে ভীষণভাবে ক্লান্ত। একটা ডিপ ঘুমই হচ্ছে না, একটা বেশি সময়ের ঘুম পাইনি এখনো পর্যন্ত। ভীষণভাবে শরীর ক্লান্ত, সেই কারণে ব্রেস্ট ফিডিং করাতে গেলেও সমস্যা হয়ে যায়। তো সোনামাও একটু খিটখিট করছে, কান্নাকাটি করছে। আজকে রাত্রেবেলা 3:30 4টের কাছাকাছি বেজে গেছে ওকে ঘুম পাড়াতে পাড়াতে। আর সবাই ভীষণভাবে ক্লান্ত, শুধু আমি একা না। আর সবচেয়ে বেশি হচ্ছে পাপড়ি, কারণ ও তো দিনেও আমি ফিল করতে পারছি, কারণ আমি তো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আপ ডাউন করতে করতে, ঘুরতে ঘুরতে। আর সেগুলো তো পাপড়ি ফেস করিয়েছে। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে সারা রাত্রি বেবিকে হ্যান্ডেল করা। একটা ছোট্ট বাচ্চাকে, 2 মাসের বাচ্চাকে হ্যান্ডেল করা যে কি কষ্ট, তোমরা যারা মা হয়েছো তারাই জানো। দরজাটা আটকে গেল, জন্য আওয়াজ হয়েছে। তো মাও ছিল রাত্রেবেলা, তারপরে আমরা দুজনা মিলেই রাখার চেষ্টা করেছি। ভোর হতে চললো, তখনও গিয়ে ঘুমিয়েছে। কিছুক্ষণের ঘুম হওয়ার পরে তারপরে রাতেও না আমার পেটে ব্যথা হচ্ছিল, একটু অন্যরকম পেটে ব্যথা হচ্ছিল। তো ওকে অবশেষে ঘুম পাড়ালাম। ভাবলাম যে না, 1-2 ঘন্টার একটা ঘুম দেবে বা 2-3 ঘন্টার একটা ঘুম দেবে, তাহলে আমারও একটু ঘুমটা হবে। তো এদিকে আমার আবার তখন পেটে ব্যথার শুরু হচ্ছে সারা পেটে। বাইরে আসলাম, বাথরুম আসলাম, জল খেলাম, তারপরেও হচ্ছে না। ওটা আর একটা চিন্তা শুরু হয়ে গেল যে আবারও না শুরু হয়ে যায় পেটে ব্যথা। তো সেই নিয়ে খুব কষ্ট করে একটা ঘুম হলো। তারপরে সকাল হতে না হতে আবারও উঠে গেছে, খাওয়াতে কান্নাকাটি শুরু করে দিল। এই করে করে একটু বাদে 5 মিনিটের একটু শোয়া, আবার মা রাখছে, আবার বাবা রাখছে, আবার ওকে খাওয়াচ্ছি, এই করতে করতে এত বেলা। আর এর মধ্যে আমি খেয়ে নিয়েছি। সকালবেলা উঠেছিলাম, তখনই সঙ্গে সঙ্গে বাথরুম করে এসে একটু চিড়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি। শুকনো চিড়ে ধুয়ে নুন চিনি দিয়ে একটু খেয়ে নিয়েছি অল্প করে, কারণ অত সকালে কি খাবো। মুড়ি ভিজিয়ে খাই কখনো, চিড়ে ভিজিয়ে খাই কখনো। আর তারপরেই 10টা নাগাদ একটু খিচুড়ি খেয়ে নিলাম। মা রান্না করছে, সবাই না ভীষণভাবে ব্যস্ত, আমরা পুরো অগোছালো হয়ে গেছি। আর তারপরে আমি এভাবে জর্জরিত হয়ে গেছি সেই রোগ ব্যাধিতে, আমার যে কি হবে না হবে, কি করে কি হ্যান্ডেল করব, কি করে সোনামার কি হবে, আমার কি হবে। তো সেই চিন্তায় আরো বেশি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রয়েছি। আর মা এসেছিল কালকে, আমার মা রাধানগর থেকে একটু বেডশিট কেচে দিয়েছিল। সাদা রঙের বেডশিটটা প্রচন্ড ভারী, তো ওটা রোদে দিয়েছি। আর পাতলা আর একটা ছিল ব্লু কালারের, ওটা ভেবেছি শুকিয়ে গেছে, তো ওটা শুকোয়নি, ওটা আমি ঘরেই রেখে দিয়েছিলাম। দেখছি এখন ভাঁজ করতে গিয়ে জায়গায় জায়গায় ভেজা রয়েছে। ওই যে বাইরে মেলে দিয়ে আসলাম ব্লু কালারের চাদরটা, ওটা পাতলা, তো আমি ভেবেছি যে শুকিয়ে গেছে। এখানে সব তুলে রেখেছিল মা, তো দেখি যে শুকায়নি। আর নাইটি, চুড়িদার এগুলো সব কালকেই আমি সার্ফ দিয়ে কেচে রেখেছি। এই বেডশিটটাকে ক্যারি করা ভীষণই কষ্ট, কারণ এটা খুব ভারী। দেখতে যতটাই সুন্দর, ক্যারি করা ততটাই কষ্ট, কারণ এটা খুব ভারী। মা কেচে দিয়েছে, আমার পক্ষে তখন সম্ভবই হতো না কাচা। তো এখন বসবো একটুখানি ভিডিওর কাজে, কারণ এখনও কাজ পড়ে রয়েছে। সোনামাও ঘুমাচ্ছে, মনে হচ্ছে ওর সাথে এখন একটুখানি ঘুমিয়ে নিই। কিন্তু ও যখন ঘুমায় তখন ঘুমানোরও যেমন প্রয়োজন, আর ও যখন ঘুমায় তখন কাজ না করলেও আর কাজ করতে পারবো না। ওকে একটু পরে স্নান করানোর সময় হয়ে যাবে, প্রায় 11:30 কাছে বাজতে চললো। তো ওকে স্নান করানোর পরে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতে 1-2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। ওর কাছে বসলে পরে আর ওঠাই সম্ভব হয় না। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন ঘুমাতে পারবো না। চলো দেখতে থাকো, দেখি তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করি আজকে। স্নানের পরে সোনামা বেশ কিছুক্ষণ ঘুম দিয়েছিল, তাই ওর সঙ্গে আমরাও একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু 2 দিন ধরে পুরো ঘুমই নেই। আর তারপর ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিচ্ছে, কারণ সবকিছু প্রচন্ড অগোছালো হয়ে রয়েছে, স্নানও হয়নি এখনো পর্যন্ত। এই দেখো কি করছো বাবরি, পাট শাক ভাজা করেছি, কাসন দিয়ে দিয়েছে তোর মেয়ে। নাকি ডাল পাট শাক?
মার কোল এত পছন্দ, বাবার কোল থেকে নেমে গিয়ে মা যে কোলে নিয়েছে আর মার কোলে গিয়ে পটি করে দিয়েছে প্রত্যেকদিন করে। হ্যাঁ কয়দিন করলো। আর একদিন তো পাপড়ি শুয়ে পেটের উপরে বসিয়ে রেখেছে, খেলছে সাদা নাইটি। তোমারটা কেমন লাগছিল? ঠিক আছে চলো, না উঠতে পারছে না ছাড়তে পারছে। এই দেখো সোনামার একটা বিশাল শিক্ষা পেয়ে গেছে, এটা ওর প্রথম শিক্ষা। এটা সোনামার প্রথম শিক্ষা। ও সোনামা, বলো কি হয়েছে বলো। হ্যাঁ ওকে মানে যেটা আর কি বাচ্চাদের শিখাতে হয় টয়লেট করার সময় কিছু একটা সাউন্ড, কিন্তু এত ছোট বয়সে কেউ না, ওটা অ্যাডভান্স হয়ে গেছে। তো হিসিস করলে পরে আজকে প্রথম মানে ট্রাই করা হয়েছে, আজকের থেকে দুবার করেছে, মানে যখনই হিসিস করছে করলে পরে টয়লেট করে দিচ্ছে। তো দেখা যাক, আশা করি অভ্যাস হয়ে যাবে, ভালো হয়, সুবিধা হবে, তাহলে জামা কাপড় নষ্ট কম হবে। অবশ্য ওর যখন চাপ ওটা না করলে না, সেটা তো করেই দেবে। হ্যাঁ এসে গেছে যে হিস করলে হিসু করতে হবে, তাই সোনামাকে ক্লিন করে দিয়ে চলে আসলাম আবারও, কারণ ঘরটা মোছা হয়নি, ঘরটার মুছে এখনো স্নান করা বাকি, আর সোনামার কিছু টয়লেটের কাপড় আছে আর পটি আছে, তো সেগুলোকে ক্লিন করতে হবে, তারপরে স্নান করে নেব। এরই মধ্যে আবার কান্না জুড়ে দিয়েছে। হ্যাঁ চলে আসলাম আবার সারাদিনের ব্লগের পর রাত্রেবেলা তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে। সোনামা কিন্তু পাপির কোলে রয়েছে, আর তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। অনেক কিছু জানার আছে, অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, অনেক কিছু কমেন্টের মাধ্যমে জানার আছে। তোমাদের সাজেশনের প্রয়োজন, আমাদের সঠিক সাজেশনের প্রয়োজন। তো কথা বলতে এই মুহূর্তে পুরো দিশেহারা হয়ে রয়েছে। আমরা দুজনে মিলে ডিসকাস করলাম যে তোমাদের এখন কিছু কথা, কিছু জিনিস জানানো দরকার, যদি তোমাদের কাছ থেকে একটু হেল্প পাই। এটা হচ্ছে তোমরা আগের দিন ব্লগে দেখেছো পাপিকে হঠাৎ করে পেটে ব্যথার জন্য হসপিটালে নিয়ে যেতে হয়, সেখানে অ্যাডমিট করতে বলে। তো অ্যাডমিট পুরোপুরি ভাবে না হলেও সারা রাত কিন্তু ওকে হসপিটালেই থাকতে হয়। তারপরে ওকে কোনো রকম ভাবে একটু ব্যথা কমলে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর পরের দিন সকালবেলা সঙ্গে সঙ্গে ইউএসজি সেন্টারে যাওয়া হয়, এবং ইউএসজি করার পরে রিপোর্ট তখন তো আমরা পাইনি, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মানে ইউএসজি করে বাড়ি এসে তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর রিপোর্ট ওখান থেকে তুলে ডাক্তারকে দেখিয়েছি। তো ডাক্তার কিছু কথা বলেছে, বলার পরে আমি জাস্ট পুরো কয়েক মিনিটের মধ্যে পুরো অবাক হয়ে গেলাম যে তোমাদের একটা কথা খুব মিলে গেল সত্যি, যেটাকে আমার মনে ছিল যে এটার সাথে এটার কি সম্পর্ক, মানে আলটিমেটলি সেটাই হলো। যাই হোক, তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো যে পাপির কি হয়েছে, দিদিভাইয়ের কি হয়েছে, ওর কি হয়েছে সেটা আমি তোমাদের অবশ্যই এখনই বলবো। সেটা হচ্ছে তোমরা শুনেছো যে মাঝামাঝি ওর 1-2 দিন ব্যথা হয়েছিল না বাড়িতে, 3 দিন ব্যথা হলো টোটাল। একদিন বললো প্রচন্ড পেইন হচ্ছে, এই সাইডটাতে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন করা হলো, 8 ঘন্টা পর ব্যথা কমে যায়। 2 দিন বাড়িতে রাত্রেবেলা প্রচন্ড ব্যথা হলো। তো সেদিন ব্যথা হওয়ার পর আমি ডিসিশন নিয়েছি সঙ্গে সঙ্গে ইউজি করবো। তারপরে ও জল খেয়ে ব্যথা কমে গেল, গ্যাসের ওষুধ খেয়ে আর জল করে ব্যথা কমে গেল। তো আমি বললাম যে ঠিক আছে, গ্যাসের ওষুধ খেয়ে কমে গেছে, তো পরের দিন তাও আমি একবার ইউএসজি করে নেবো, সামনের সোমবার দিন ভালো ডক্টর আছে ইউএসজিতে করে নেবো। তো সোমবার আস্তে আস্তে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো ফাইনালি আসলে এর আগের দিন সেই রাতে ওর প্রচন্ড পেটে ব্যথা, কিছুতে ওষুধ ইনজেকশন করার পরেও ব্যথা কমছে না, এই হচ্ছে ব্যাপার। পরের দিনই আর লেট করিনি, পরের দিনই ইউএসজি করে নিলাম, এবং সেখানে ইউএসজি করে যখন রিপোর্টটা আমি নেই ডাক্তারের কাছে ঢোকার আগে আমি ইউএসজি রিপোর্টটা নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট পুরো অবাক হয়ে গেলাম এই কারণে, কারণ ওর সবে 2 মাস হলো বেবি হয়েছে। সোনামা বয়স 2 মাস আগে ওর একবার ওটি হয়েছে, অ্যানেস্থেটিয়া দিয়েছে। তারপর একটা কিছুদিন রেস্টের প্রয়োজন হয়, 3 মাস মতন রেস্ট নিলে সবচেয়ে বেটার হয়। এত কিছুর পরে ওর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ওর যখন সিজার করা হয় তখন কিন্তু ওর বেবি উঠানোর পরে ভিতরে কিন্তু জরায়ুতে একটা টিউমার জাস্ট সিস্টের মতন তৈরি হয়েছিল, একটা ছোট্ট টিউমারের মতন, জাস্ট সেটা সূত্রপাত হয়েছে। ওর যখন বেবি যখন সিজার করা হয়, সিজারের সঙ্গে সঙ্গে ওর কিন্তু টিউমারটাও কিন্তু অপারেশন করে বের করে দেওয়া হয়। যাই হোক, একবার অপারেশন করেই টিউমারের অপারেশনটা হয়ে গেছে, এক কাজে 2 কাজ হয়ে গেছে। সেটা না দেখলে আরো একবার আমরা কিন্তু জানতাম না, সিজারের দিনও কিন্তু আমরা জানি না যে ওর মানে টিউমার রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু ইউএসজি রিপোর্টও ধরা পড়েনি। তো ডাক্তারবাবু হট করে আমাকে ফোন করে এরকম ডাকা হলো, বললো যে টিউমার আছে। তো আমার কাছে পারমিশন নিলো, আমি বললাম হ্যাঁ অপারেশন করে দিল। তো ভাবলাম যে না, ভালোই হলো যে ওকে আর ডবল কষ্ট করতে হলো না, একটা অপারেশনে হয়ে গেল, নয়তো আবার মাস 3 বা মাস 6 পরে আবার অপারেশন করতে হতো টিউমারের জন্য। তো ভালোই হয়েছে, এদিক থেকে নিশ্চিন্ত। তো ফাইনালি যে ঘুরে ফিরে যে সেই দিনটা আমাদের দেখতেই হবে, এটা মানে সত্যি ভাবতে পারিনি, কল্পনার বাইরে ছিল। তো
তোমরা প্রচুর 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 মানুষ কমেন্ট করেছিলে সিজারের পরে কিন্তু তোমরা এটা কিন্তু মানে গ্যাসের ব্যথা হতে পারে, আর সবচেয়ে বেশি কমেন্ট করেছিলে এটা যে এটা কিন্তু স্টোন হতে পারে, এটা কিন্তু গলব্লাডার স্টোনের সিমটম হতে পারে। আমি ভাবলাম যে আবার এটাও কমেন্ট করছি সিজার হলেই কিন্তু মানে গলব্লাডার স্টোন হয়, তো এটা অনেক কমেন্টে আমি দেখেছি। প্রথম যখন পেটে ব্যথা হয়েছিল সেই ভিডিওতে তোমার আমার প্রচুর দিদি ভাইরা এবং বোনেরা আমাকে কমেন্টটা করেছিল দেখো যে গলব্লাডার স্টোন হতে পারে, তো তখন ওটা ভাবতে পারিনি যে এটা হচ্ছে সিজারের সাথে গলব্লাডার স্টোনের কি সম্পর্ক। কিন্তু আমার একটা খটকা লাগছিল যে কারণ একজন আনা তোমরা অনেকেই কথাটা বলছিলে, আমি ওকে বলেছিলাম যে দেখো আমার এই ব্যথাটা হচ্ছে, আমি মনে হয় গলব্লাডার স্টোন হতে পারে, এটা সবাই বলছে, হতে পারে যেটা গ্যাসের ব্যথা না অন্য কিছু। আমি কিন্তু আবার অনেকে আছে না না কিছু না গ্যাসের ব্যথা ও কিছু না, আমি কিন্তু ওরকম একদম না, আমি কিন্তু যে কোনো রোগ ব্যাধি নিয়ে প্রচুর সেন্সিটিভ, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে আমি আমাদের আশেপাশে হাতুড়ি ডাক্তার আমি দেখাই না, আমি একটা কিছু বলে সঙ্গে সঙ্গে একটা চেম্বারে দেখানোর চেষ্টা করি। তোমাদের এই কথা শোনার পরে তো একটু মনে খটকা রয়ে গেল, আর 2-3 যেহেতু এত জোরালো ব্যথা শুরু হলো, তারপরের দিন ইউএসজি করলাম। ইউএসজি করে সত্যি মানে অবাক হয়ে গেলাম। এই যে ইউএসজি রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ, পাপড়ি লার্জেস্ট ওয়ান অ্যাপ্রক্স 4.7 mm গল স্টোন, 4.7 বড় স্টোনটা 4.7 mm, ওর অনেকগুলো মানে গুড়ি গুড়ি আছে অনেকগুলো, কিন্তু সবচেয়ে বড় যেটা রয়েছে ওগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে 4.7 mm। মানে ফাইনালি ধরা পড়লো যে পেটে ব্যথার আসল কারণটা সেটা হচ্ছে পাপড়ির গলব্লাডারে স্টোন আছে, অনেকগুলো আছে, ছোট ছোট কণা কণা আছে এবং তার মধ্যেও একটা বড় আছে, বড়টাই মার্ক করে দিয়েছে। আর তার সঙ্গে রয়েছে লিভারের যেটা রয়েছে, লিভার বেড়ে যাওয়া বলে না, লিভার মানে ফ্যাটি লিভার, যেটা ফ্যাটি লিভার, ওর ফ্যাটি লিভারটা রয়েছে সেটা হচ্ছে 176 mm। তো কথা হচ্ছে এই দুটোর কারণে ওর পেটে ব্যথা হতে পারে, যেহেতু লিভারটাও ঠিক এই পজিশনটাই থাকে, এই পজিশনটাই লিভার থাকে এবং লিভারের পিছনের দিকটা আড়াল করা থাকে গলব্লাডার। যত সম্ভব যে ব্যথাটা হচ্ছে এই ব্যথাটা কিন্তু ওর গল স্টোনের জন্যই ব্যথাটা হচ্ছে, আমি এটুকু কনফার্ম, কারণ লিভারের ফ্যাটি লিভারের ব্যথাও মারাত্মক হয় আমার আছে আমি জানি। আর এই ওর ফ্যাটি লিভারটা হওয়ার কারণ আছে, কারণ প্রেগনেন্সির পরে প্রচুর মানুষের দেখা গেছে যে ফ্যাটি লিভার হচ্ছে। আমি কিন্তু একদম এটা বলছি না যে প্রেগনেন্সি হলে ফ্যাটি লিভার হবে এমন কোনো কথা নেই, তো বা প্রেগনেন্সি হলেই যে স্টোন হয় এমন কোনো কথা নেই, এটার সঙ্গে সামান্য একটু লিঙ্ক রয়েছে, ঠিক আছে। কারণ প্রেগনেন্সি হলে দেখো অনেক একটু ফ্যাট হয়ে যায়, শরীরে একটু মেদ জমতে শুরু করে, তো খাওয়া দাওয়া অন্যরকম হয়, তো এই হচ্ছে ব্যাপার। ডাক্তারকে দেখলাম, ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বললো তোমাকে সার্জন দেখাতে হবে। তো সার্জন মানে ওটি মানে অপারেশন। তো প্রথম কথা হচ্ছে এখন আমরা ডিসিশন নিতে পারিনি কি করব, তোমরা প্লিজ একটু আমাদের কমেন্ট করো যে এই পরিস্থিতিতে তোমরা অনেকেই রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো ভালো ডাক্তার ভালো সার্জন আমাদের কৃষ্ণনগরের মধ্যে ভালো সার্জন কে আছে, তোমরা একটু প্লিজ কমেন্ট করো, তার সঙ্গে আমরা যাতে তার চেম্বার যাতে আমরা যেতে পারি এবং সেখানে গিয়ে আমরা ডিসকাস করতে পারি ব্যাপারটা কি, কোন কোন কন্ডিশনে রয়েছে না রয়েছে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি আমাদের সোনামার কথাটা ভাবছি, ওর আজকে মাত্র 2 মাস বয়স, তো এই মুহূর্তে ও এখন বেস্ট ফিডিং করে, ওকে তো আর বাইরের ফর্মুলা খাওয়ানো হচ্ছে না, বাইরের ফর্মুলা খাওয়ালে ওর পেটে সমস্যা হয়। আর সোনামা এখন একদমই ছোট, ওর সবে 2 মাস হলো ওটি হয়েছে। এটাই সব থেকে বেশি বলতো কি যে এখন একটা ওটি হয়েছে, প্রথমত মানে খুব ভয় লাগে এইসব জিনিস, সিজার হয়েছে। ডাক্তারকে কিন্তু জিজ্ঞাসা করলাম যে ওর তো 2 মাস হলো বাচ্চা হয়েছে, বলছে না না এখন তো করাই যাবে না, এখন তো করাই যাবে 3 মাস যাক, তাই বলছে। তো আমি বললাম যে তাহলে এমন কি কোনো মেডিসিন আছে যেটার মাধ্যমে যে স্টোনটা যে বাড়ছে সেটাকে মানে জাস্ট থামিয়ে রাখা বা না বাড়া, বলছে না এমন কোনো ওষুধের কথা তো ওষুধ হয় না, এরকমই বললো ডাক্তারবাবু। তো ঠিক আছে, তো এখন ওটি করা ওকে অ্যানেস্থেটিয়া দেওয়া খুবই রিস্কের হয়ে যাবে আমার মনে হয়। আর তোমরা যদি কিছু জানো, আমার এই সম্বন্ধে আমি টোটালি পুরো মানে ব্ল্যাঙ্ক, আমার কোনো আইডিয়াই নেই, তোমরা প্লিজ একটু যদি জানো যে এই আর কতদিন মানে ওর 2 মাস হলো এখন ওটি হয়েছে, আর কতদিন পর ওটি করা যেতে পারে আবার বা কি হতে পারে, তোমরা একটু প্লিজ একটু কমেন্ট করে আমাদের জানিও। কি বলতো মানে একবার সিজার হলো, তারপরে সিজার হওয়ার পরে প্রত্যেকটা সিজারের মানে মারাই জানে যে কতটা কষ্ট একটা সিজার হলে পরে, সবার ক্ষেত্রে সমান না, কারোর কষ্ট বেশি হয়, কেউ একটু কষ্ট কম হয়, কিন্তু এই যে অ্যানেস্থেটিয়াটা দেয় শীত দাঁড়ায়, তারপরে ওটার থেকে আস্তে আস্তে রিকভারি হওয়া, শুয়ে পড়লে ওঠা, বেবিকে মানে তোলা, কতটা কষ্টের, কতটা ধীরে ধীরে কতটা সময় নিয়ে কষ্ট করে একটু সুস্থ হয়। কোমরে পারে না, কোমরে কোনো জড়ি থাকে না, এখনো পর্যন্ত সেই শক্তিটা আসেনি। আর তারপরে এখন আবারও গলব্লাডার স্টোন ধরা পড়েছে। তো তোমরা তো বলেছিলেই, আর যখন আমি তো শুধু ইউএসসি সেন্টারে গিয়ে আমি ডাক্তারবাবুকে বলছি আমার এখানে ব্যথা, আমার কি গলব্লাডার স্টোন হয়েছে, তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ওখান থেকে বললো হ্যাঁ গলব্লাডার স্টোন।
তো সঙ্গে সঙ্গে পুরো মানে আকাশ ভেঙে পড়লো। মানে এটা আমি আগেই জানি যে গল ব্লাডার স্টোন হলে আমাকে আবার অপারেশন করতেই হবে। কিডনিতে স্টোন হলে পরে ওষুধের দ্বারা সেটা মিশে যায়, মেল্ট হয়ে যায়, কিন্তু গল ব্লাডার হলে পরে অপারেশন করতেই হবে। আর যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো। তো আবারও আর একটা অপারেশন, আবারও অ্যানাস্থেটিয়া সম্ভবত, আমি ঠিক যদিও জানি না। তো এটাই সব থেকে বড় ভয়। আর তার থেকেও বড় কথা, আমার কষ্ট হবে, আমার আবার রেস্টের প্রয়োজন, মানে আমার ব্যথা লাগবে। তার থেকেও বড় কষ্ট সোনামার জন্য, কারণ সোনামাকে ছেড়ে থাকতে হবে, ওকে ব্রেস্ট ফিডিং করাই। থাকতে হবে না, কিছু সে ব্যবস্থা করা যাবে। ও থাকতে পারেনি, এটাই ছোট বাচ্চা। আমরা ডিসিশন নিলাম যে আর 2 মাস পরে করাবো। তার কারণ হচ্ছে আর 2 মাস পরে আর কি ট্রিটমেন্ট কালকে থেকেই শুরু হয়ে যাবে আর কি, অলরেডি হয়ে গেছে ট্রিটমেন্ট। ওর মেডিসিন চলছে যাতে পেইনটা না হয়, সেই অসহ্য যন্ত্রণাটা না হয়, এবং আরো কিছু জিনিস আছে সেগুলো না হয়। তো কান্না করছে না, কিচ্ছু না, কিচ্ছু না। তো এবার বাচ্চার দিকে তাকিয়ে আরো কটা দিন আমাদের টাইম লাগবে, কারণ ও এখনই ছোট। ওকে এখন অপারেশন করলে ওর ব্রেস্ট ফিডিং করাতে অনেক সমস্যা হবে। তো ব্রেস্ট ফিডিং না করাতে পারলে আরো বেশি সমস্যা হবে। আর তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো দেখলাম যে এই খাওয়া, ওই খাওয়া, ওই খাওয়া, এই খেও না, ওই খেও না। তো খাওয়ার জন্য এত কিছু হয়েছে। তো আমরা প্রচুর কমেন্ট দেখলাম তোমাদের। তো কিছু কিছু কমেন্ট খারাপও লাগছিল যে অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু জানো না জেনে করছো। খাওয়ার সাথে স্টোনের কতটা সম্পর্ক আমি জানি না, থাকতেও পারে। প্রেগনেন্সিতে সিজারের পরে গলব্লাডার স্টোন হওয়ার চান্স থাকে, যেটা আমি একদিন আগেও বিশ্বাস করতাম না। আজকে আমি সেটা বলছি যে সেটা প্রেগনেন্সির জন্যই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক মায়েদেরই হয়েছে, অনেক মেয়েদের হয়েছে। তো সেইটার থেকে অনেকটা নিজেকে স্ট্রং করেছি, স্বাভাবিক করেছি। আমি অনেক ভিডিও দেখেছি যেখান থেকে অনেকটা স্বাভাবিক হয়েছি। এটা কেন হয়, কিভাবে হয় সেগুলো বুঝেছি। কিন্তু তারপরেও মানে একটা মায়ের পক্ষে এটা মানে অনেকটা শক্তির প্রয়োজন। কারণ যখন আমার আবারও হবে সেই অপারেশনটা, তারপরে ওকে ছাড়া থাকা, আর আবারও আমার সুস্থ হওয়া, ততদিন আমি আবারও কিছু করতে পারবো না, কিচ্ছু হবে না, মাইক্রো সার্জারি হবে। ঠিক আছে, এখনো তো ডাক্তারের সাথে আমরা কথা বলিনি। তোমার এমনি গাইনোকোলজিস্ট দেখেছে, সেটা বলেছে। এখনো তো আমরা সার্জনের সঙ্গে কথা বলিনি। একটা সার্জনের কথা আমরা ভেবেছি কৃষ্ণনগরে। তো আর সব থেকে মানে ও হওয়ার পর থেকে আমাদের এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আমি গেলাম কতবার হাসপাতালে, সোনামাকে নিয়ে ছুটতে হলো। আর এগুলো হচ্ছে তো মানে খুব ভালোভাবে বুঝতে পারছি যে কতটা কষ্ট দৌড়ঝাঁপ করা। তো এখন আবারও আমার এইটার জন্য ট্রিটমেন্ট করতে হবে, ফটো করতে হবে, অনেক জায়গায় যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, কখনো কখনো মিস হয়ে যেতে পারে। তো প্রত্যেকবারই সোনামাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে, কতখানি কষ্ট হবে ওর আমাদের। তো সেই সবকিছুই আর কি কল্পনা করছি, ফিল করছি এখন থেকেই। আর তার উপর এতখানি ছোট, আর ও এমনই এখন তোকে ব্রেস্ট ফিডিং করাই, ওর খিদে পেলে 5টা মিনিট ওকে কেউ রাখতে পারে না, এত কান্না করে। আর বাইরের ফর্মুলা খাওয়ানো মানে অনেক রকম সমস্যা মানে হয়েছে। যে কয়েকবার ডাক্তারের কাছে ছুটেছি, ডাক্তার ওর এটাই বলেছে যে বাইরের খাবার অ্যাভয়েড করো, বাইরের খাবার খাওয়ালে তোমাদের এরকম করে ছুটতে হবে, এরকম করেই সব জায়গায় যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সামনে আরো এইগুলোই জানানো ছিল। আর কি বলবো, তোমরা একটু প্লিজ, ও তো দেখছো ভেঙে পড়ছে, ওকে একটু সাহস দাও। গলব্লাডার স্টোন অপারেশন হয়ে সবাই দেখো তোমাকে কমেন্ট করছে, সবাই মানে অপারেশন হয়েছে তোমাকে ভালোভাবে কমেন্ট করছে, সাজেশন করছে। তো এটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই, যেটা হবে দেখা যাবে। সেটা নিয়ে অত মানে কষ্ট পেও না, টেনশন করো না। মেন্টালি স্ট্রং হও, একটা প্রিপারেশন, মেন্টালি প্রিপারেশন নাও যে আমার সামনে একটা এরকম একটা দিন আসবে, সেটার জন্য আমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। সোনামা রয়েছে, মা রয়েছে, তোমার মা রয়েছে। আর সেরকম দরকার যদি হয়, সেরকম তোমাকে যে নার্সিং হোমে তোমাকে অপারেশন হবে, সেই নার্সিং হোমে মাকে সোনামাকে রেখে দেবে, থাকবে তোমার, তুমি ব্রেস্ট ফিডিং করাবা। একটা দিন করালা না, একটা দিন এমনি করালা, তো ওই নিয়ে একদম ওইগুলোর জন্য যদি আবার ওর কোনো সমস্যা হয়, কিচ্ছু হবে না, আমরা আছি। তারপরে কতদিন আমার কিরকম কি কন্ডিশন থাকবে, আমরা আছি। আর দেখো এত মানুষ আমাদের দেখছে, সবাই তো সবার ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। তো এটা হচ্ছে সব থেকে বড় কথা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এটাই বলবো। আর তোমরা প্লিজ, আমরা কিন্তু এখন সত্যি খুব দিশেহারা হয়ে রয়েছি, তোমরা প্লিজ একটু সাজেশন দাও যে এই মুহূর্তে কি করা দরকার। তোমরা বিশেষ করে তোমরা যারা তোমাদের অপারেশন যাদের হয়েছে, তোমরা যারা কমেন্ট করছো যে আমারও হয়েছে 2 মাস পর, 1 মাস পর আমারও হয়েছে এরকম, তো তাদের কাছে জানতে চাই তাহলে আমরা কি করব, তোমরা একটু প্লিজ আমাদের বলো। আর এখনই হলো মানে ব্যথাতে তো ব্যথা হলে থাকাই যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করার দরকার।
হতো, যদি ও আর একটু বড় হতো তারপর ধরা পড়তো, তাহলে পরে বড় হলো তো ওকে বাইরের খাবার খাওয়ানো যেত, ঠিক আছে। এখন তো ওকে বাইরের খাবার খাওয়ানোটা ভীষণই খারাপ। জানি না কতটা মাস অপেক্ষা করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব যে আরো কিছুটা বড় হোক তারপরে অপারেশনটা করার। তবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই, যদি ডাক্তারবাবু বলে হ্যাঁ সেটা সম্ভব, কারণ যদি বেশি দিন স্টে করার জন্য আমার কন্ডিশন আরো খারাপ হয়ে যায় বা খারাপ কিছু হয় তখন তো আরো কষ্ট হবে, এটাই আর কি। তবে ভুগতে হবে, হ্যাঁ ইনফেকশন হতে পারে, তবে এই যে ভুগতে হবে, আরো ভোগান্তি হবে, দৌড়ঝাঁপ করা, এটা করা ওটা করা, কারণ সহজেই তো আর একটা অপারেশন হয়ে যায় না, এটার জন্য অনেক ছবি করতে হবে। আর কৃষ্ণনগরে ভালো ডাক্তারবাবু দেখালে পরে ভালো জায়গা থেকে রিপোর্ট করতে দেবে, কাছে পিঠ থেকে হবে না, সেই বারবার কৃষ্ণনগর এখানে ওখানে দৌড়ঝাঁপ করতেই হবে। ঠিক আছে, সব সামনে নেবো, অসুবিধা হবে না, সামনে নেবো। আর 2টো অপারেশন পর পর ভাবো, ঠিক আছে। যেহেতু ডেলি ব্লগ করি, আমাদের যত সমস্যা আছে তোমাদের সাথে যখনই আমি ডিসকাস করেছি আমার সমস্যার সলিউশন হয়েছে। যখনই ডিসকাস করেছি আমি কেন তোমাদের সামনে এসে এইসব বলি, পাপড়ির এই হয়েছে, আমার এই হয়েছে, এটা করবো কিনা ওটা করবো কিনা, তোমাদের সামনে যখন তোমাদের বলি তোমরা কেউ না কেউ এমন একটা কথা বলো যেটার মাধ্যমে আমার প্রবলেমের সলিউশন হয়। এর জন্য তোমাদের সামনে এসে আমাদের বলা। এই যে আজকে দেখো, এর আগের দিন যে এইখানে এই ডাক্তার খুব ভালো, ওই ডাক্তার খুব ভালো, ঠিক আছে, তো তার কাছে দেখি সত্যি আমি স্যাটিসফাই, মানে সোনামাকে দেখালাম খুব স্যাটিসফাই। তো আমি তো সেই অ্যাড্রেসটা জানতাম না তোমাদের এখানে যদি না বলতাম। তো আমরা যখন কোনো সমস্যা এটা কিছু বুঝতে না পারি, পাপড়ি আমাকে বলে বা আমি পাপড়িকে বলি চলো ভিডিওতে বলি, কেউ না কেউ সাজেশন দেবেই, কেউ না কেউ বলবেই। তো এর জন্যই তোমাদের সামনে এসে বলা। আর সত্যি তোমরা প্লিজ, আমি কিন্তু কালকের ভিডিওতে কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও এই মুহূর্তে কি করব। আমরা যে সার্জনকে দেখাবো বলে ভেবেছি সেটা হচ্ছে কৃষ্ণনগরে অনির্বাণ জানা, ডক্টর অনির্বাণ জানা। তো ওনার কথাটা আমরা ভেবেছি এবং ওনার খবরই পেয়েছি, তো তোমরাও একটু জানিও তোমাদের মতামত। আর আমি এখন টোটালি মানে আইডিয়া তো কিছু ছিল না কি হয়েছে, তো বুঝতে পারলাম কি হয়েছে। আর আমি কিছু ভিডিওস থেকে আমি এটা বুঝতে পারলাম কি করে এটাকে আমি একটু মেনটেন করতে পারি। তো আমি টোটালি কন্ট্রোল করছি। আমি যেদিন থেকে ধরা পড়েছে আমি রাতে অনলি সেদ্ধ ভাত খাচ্ছি, সকালে খাওয়ার চেষ্টা করছি, ভাত হয়ে গেলে ভাত খাচ্ছি প্লাস প্রচুর জল খাচ্ছি। আর সকালবেলা ব্রেকফাস্টে স্কিপ হতো, আমি 6টা, 6:30 বা 5টা যখনই উঠি, যত কষ্ট হয়ে ঘুম হোক বা না হোক, ওই চিড়ে বা মুড়ি কিছু ভিজিয়ে খাচ্ছি, ব্রেকফাস্টটা স্কিপ করছি না। রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আমাদের বাড়িতে অনেক রাতে খাওয়া দাওয়া হয়। আর হচ্ছে রাতে 2 দিন ধরে সেদ্ধ ভাত খাচ্ছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত, এরকম ভাবে যাতে তরি তরকারি ঝাল মশলাটা একটা বেলা স্কিপ হয়, যাতে গ্যাস অম্বল না হয়ে আবার ব্যথার সৃষ্টি না হয়। এখন তো ভাবছি যে পাপড়ির জন্য, মানে এখন আমাদের বাড়িতে এখন অনেকটাই ঝাল মশলা খাওয়া কমে গেছে, কিন্তু বলো অনেকটাই পাপড়ির অপারেশনের পর থেকে, বেবি প্রেগনেন্সি হওয়ার পর থেকে। তো ঠিক আছে, নেক্সট দিন তোমার সঙ্গে আরো কিছু আলোচনার কথা বলবো, আরো কিছু আলোচনা করবো। তোমরা প্লিজ নেক্সট ভিডিওটা, আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, কারণ সেদিন অনেক কিছু তোমাদের জানানো আছে, আরো অনেক কিছু জানানো আছে। তো আমরা কি ডিসিশন নিলাম, কোথায় কি করছি না করছি, সেগুলো তোমাদের সামনে সবই জানাবো। আর তোমরা প্লিজ কালকের জন্য, আমি বারবার বলছি, কালকের কমেন্টের জন্য আমি কমেন্ট বক্স খুলে আমি ফোন হাতে নিয়ে বসে থাকবো। প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে আমি কি করবো। এই মুহূর্তে কিন্তু আমি সত্যি খুব একা একা ফিল করছি, লনলি ফিল করছি, তো চিন্তায় রয়েছি, ঘুম আসে না রাতে। তো চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। অনেক বড় হয়ে গেল, ডিসকাস করতে করতে, আলোচনা করতে করতে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা।